আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 22 নম্বর অঙ্কটা করব। তো এখানে 22 নম্বর অঙ্কে আমাদের একটু রিডিং করে নেই। একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 2/3 অংশ। ঘরের প্রস্থটা দৈর্ঘ্যের 2/3 অংশ। ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা দেওয়া আছে। এখন আমাদের ক নম্বরে আসলে কি বলছে সেটা আগে বুঝি। ঘরের পরিসীমা নির্ণয় করো। পরিসীমা নির্ণয় করতে হলে তোমার কি কি লাগবে? একটা দৈর্ঘ্য লাগবে আর একটা প্রস্থ লাগবে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ এই দুইটা জিনিস লাগবে। দেখো এখানে ঘরের দৈর্ঘ্য কিন্তু 15 মিটার দেওয়া আছে। তাহলে ক নম্বর অঙ্ক 22-এর ক দেওয়া আছে দৈর্ঘ্য 15 মিটার। এবার বলছে প্রস্থ দৈর্ঘ্যের এই যে দৈর্ঘ্যের র আছে না, এই দৈর্ঘ্যের মানে এই যে দৈর্ঘ্য এর দিবা এখানে র বলতে এখানে এর বুঝাইছে দৈর্ঘ্যের। তাহলে 15 এর 2/3 মিটার। 3 দিয়ে যদি আমি 15কে ভাগ করি, 3 × 5 = 15, এর মানে কিন্তু গুণ। হ্যাঁ, তো 3 দিয়ে 15কে ভাগ করলাম, 5 হলো গুণফল, তো 5 দুগুণে 10 মিটার। তাহলে পরিসীমা নির্ণয় করবো। এখন আমরা পরিসীমা নির্ণয় করার জন্য ঘরটা কিরকম ছিল সেটা একটু দেখবো। ঘরের দৈর্ঘ্য যেহেতু আমাদের 15 মিটার আর প্রস্থ হচ্ছে 10 মিটার, তার মানে ঘরটা হচ্ছে আয়তাকার ঘর। অতএব ঘরের পরিসীমা, তো আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র কি? তুমি এটা যে আয়তাকার বুঝবা কিভাবে? দেখো দৈর্ঘ্যটা বড় আর প্রস্থটা হচ্ছে ছোট, তাহলে আমাদের কি হবে? ঘরটা হচ্ছে এইরকম দেখতে হবে, আয়তাকার ঘর হবে। তাহলে আয়তাকার ক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। প্রথমে আমি দৈর্ঘ্য বসাই দেবো, যোগ প্রস্থ বসাই দেবো, তারপরে মিটার। 2 × 25 মিটার। তাহলে পরিসীমা হচ্ছে 50 মিটার। তো 22-এর ক নাম্বার শেষ। এরপরে খ নাম্বার। এখন এখানে বলছে মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে কতটি পাথর লাগবে। তাহলে যে স্থানটা আমরা বাধাই করব, প্রথমত ওই স্থানের কি বের করব? ক্ষেত্রফল বের করব। যে স্থান বাধাই করব মেঝের, আমরা প্রথমে ক্ষেত্রফল বের করব, তারপরে পাথরের ক্ষেত্রফল বের করব, তারপরে মেঝের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। তো মেঝের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের এখানে দেখি মেঝের চারিদিকে 1 মিটার করে ফাঁকা রাখছে। ফাঁকা রেখে তারপরে তাহলে আমাদের মনে করো এটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের চারদিকে আমি 1 মিটার করে ফাঁকা রাখলাম। ফাঁকা রেখে এই যে অংশটা আছে মাঝখানের, এই অংশটার মধ্যে আমি পাথর কি করবো? বিছাবো। তাহলে এই অংশটার আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এই দিকেও 1, এই দিকেও 1, আবার এই দিকেও 1, এই দিকেও 1, চারিদিকে 1 মিটার করে ফাঁকা রাখছি। তাহলে ফাঁকা স্থান বাদে দৈর্ঘ্য। তাহলে আমাদের দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল হচ্ছে 15 মাইনাস এই দিকের 1 আর এই দিকের 1 কি করবো? বাদ দিয়ে দেব। তো দুই দিকের 1 আমরা বাদ দিয়ে দেই, 1 - 1 মিটার। তাহলে কত হবে? 13 মিটার। এইবার ফাঁকা স্থান বাদে প্রস্থ। তাহলে আমাদের প্রস্থ বের হয়েছিল 10, এই 10 থেকে দুই দিকের 1 মাইনাস করে দেব মিটার।
তাহলে কত হইলো 8 মিটার। এখন ফাঁকা স্থান বাদে ক্ষেত্রফল, 13 গুণিতক 8 বর্গমিটার, 8×324 মানে 104 বর্গমিটার হয় ক্ষেত্রফল যদি আমরা বের করি গুণ করলে, তাহলে 104 বর্গমিটার। এখন তোমাদেরকে বুঝাইতে পারছি কিনা আরেকবার আমরা একটু বুঝি। দেখো এটা একটা আয়তাকার ক্ষেত্র, তো আমার এখানে পাথর বিছাবো, কিন্তু চারদিকে আমি 1 মিটার করে ফাঁকা রাখবো। এইদিকে 1 মিটার ফাঁকা রাখবো, এই দিকে আমি 1 মিটার ফাঁকা রাখবো, আবার আমি এই দিকে 1 মিটার ফাঁকা রাখবো, আবার এই দিকেও 1 মিটার ফাঁকা রাখবো। তাহলে ফাঁকা স্থানটা বাদ দিয়ে আমি প্রথমে দৈর্ঘ্য বের করছি। দৈর্ঘ্য তো আমার 15 থেকে এই 1 বাদ, আবার এই 1ও বাদ দিছি, তাহলে হয়েছে 13। আবার প্রস্থের ক্ষেত্রে প্রস্থ তো আমার 10, তাহলে এই দিকের 1 এই দিকের 1 বাদ দিছি, বাদ দিয়ে আমি প্রস্থ বের করছি। তাহলে ফাঁকা স্থান বাদে দৈর্ঘ্য প্রস্থ বের করছি, তার মানে এই অংশটা দৈর্ঘ্য প্রস্থ বের হয়েছে, এবং এই দৈর্ঘ্য প্রস্থকে গুণ করে দিলে এই স্থানটা কি বের হয়েছে, ক্ষেত্রফল বের হয়েছে। এখন আমরা কি করব, এখন আমরা পাথরের ক্ষেত্রফল বের করব, কারণ কয়টা পাথর লাগবে সেটা বের করতে হলে আমাদের পাথরের ক্ষেত্রফল বের করতে হবে। তো পাথর 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বিছাইছে, পাথরটা কিন্তু বর্গাকার, তাহলে পাথরের ক্ষেত্রফলের সূত্র কি, মানে পাথর যেহেতু বর্গাকার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার। তার মানে আমাকে এই যে পাথরের ক্ষেত্রফল বের করতে হলে কি করতে হবে, বাহু স্কয়ার করতে হবে। তার আগে একটা কাজ করতে হবে, এগুলো দেখো মিটারে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে, এই সেন্টিমিটারকে মিটার বানাইতে হবে। তাহলে পাথরের এক বাহু 50 সেন্টিমিটার, লিখি পাথরের আবার তাহলে 50কে 100 দিয়ে ভাগ করলে আমাদের পাবো আমরা মিটার। তো তোমরা সাইড নোট দিতে পারো, যেহেতু 100 সেন্টিমিটার সমান, যেহেতু 100 সেন্টিমিটার সমান 1 মিটার, ভাগ করলে পাই 0.5 মিটার। অতএব পাথরের ক্ষেত্রফল 0.5 স্কয়ার বর্গ মিটার। তাহলে এই যে বাহুকে স্কয়ার করলাম, যেহেতু বর্গাকার পাথর, বর্গাকার পাথরের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এটা 0.5 হইলে এটাও 0.5 হবে, 0.5 হলে প্রত্যেকটাই 0.5 হবে। তাহলে আমি যদি ক্ষেত্রফল বের করতে চাই, এটার সাথে গুণ করে দেবো, অর্থাৎ বাহু গুণন বাহু, অথবা বাহু স্কয়ার করলে কিন্তু বর্গাকার পাথরের ক্ষেত্রফল বের হয়ে আসবে, অর্থাৎ 0.25। যদি এটাকে আমি বর্গ করি, তাহলে আমরা বর্গাকার পাথরের ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন আমার পাথর লাগবে কয়টা, এই যে তুমি ফাঁকা স্থান বাদে মেজের যে ক্ষেত্রফলটা বের করছো, এই ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে বুঝতে পারবো পাথর কয়টা লাগবে। তাহলে অতএব পাথর লাগবে 0.25 আর উপরে 104। মেজের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ, অথবা যে জায়গায় আমি পাথর বিছাবো সেই জায়গার ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমার কয়টা পাথর লাগবে সেটা বের হয়ে আসবে। তাহলে আমরা 104কে যদি 0.25 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ভাগফল কত আসতেছে, 416টি আসতেছে। একটা পাথর লাগবে। এখন আমাদের প্রশ্নে আর কি বলছে, কয়টা পাথর লাগবে এটা বলছে, হ্যাঁ কয়টা পাথরের প্রয়োজন হবে এটা বলছে। তাহলে আমাদের কয়টা পাথর লাগবে এটা কিন্তু আমরা বের করে ফেলছি। এরপরের অঙ্ক 22 নাম্বার, গ নাম্বার 22-এর,
ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। তো ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে এটা বের করার জন্য আমাদেরকে বায়ু আসলে কয়টা স্থান দখল করে। বায়ু হচ্ছে পুরা ঘরের সম্পূর্ণ স্থান দখল করে, অর্থাৎ দৈর্ঘ্যের স্থান দখল করে, প্রস্থের স্থান দখল করে, আবার উচ্চতার স্থানও দখল করে। তার মানে বায়ু কতটুকু আছে এটার জন্য আমার ঘরের আয়তন বের করতে হবে। আর আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে তিনটা জিনিস গুণ করতে হয়, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। তাহলে আমরা দৈর্ঘ্য তো আমরা এখানে দেওয়া আছে, উচ্চতাও এখানে দেওয়া আছে, আর আমরা কয়ে কিন্তু কি বের করছিলাম, প্রস্থ বের করছিলাম। তো লিখে নেই ক হতে পাই ক হতে প্রাপ্ত প্রস্থ 10 মিটার, আর ঘরের দৈর্ঘ্য আর উচ্চতা দেওয়া আছে। তাহলে এখন ঘরের আমরা আয়তন বের করবো। আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, তার নিচে দিলাম প্রস্থ, তারপরে দিব আমরা কি উচ্চতা, বর্গ মিটার। তাহলে এই জিনিসগুলো যদি আমরা গুণ করি, গুণফলটা কত পাবো, 600 ঘনমিটার। এখানে বর্গ মিটার হবে না, আমরা যখন আয়তন বের করব তখন হবে ঘনমিটার। তাহলে এগুলো গুণ করলে আমরা পাচ্ছি 600 ঘনমিটার। এখন এই ঘনমিটারকে আমরা ঘন সেন্টিমিটার বানাবো। তাহলে ঘন সেন্টিমিটার বানানোর সূত্র কি, যদি তুমি আয়তনকে মানে ঘনমিটার থেকে ঘন সেন্টিমিটার বানাতে চাও, দেখো তোমাকে হচ্ছে 1 দিয়ে 6টা শূন্য দিয়ে গুণ করতে হবে। 1 2 3 4 5 6, 6টা শূন্য কেন, ধরো তোমার একটা দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য 5 মিটার, এটাকে যদি সেন্টিমিটার বানাতে চাও 5 গুণিতক কত দিবা 100, তাহলে হয়ে যাবে সেন্টিমিটার। তাহলে এইখানে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যের 100, আবার প্রস্থকে যদি তুমি সেন্টিমিটার বানাতে চাও একেও 100 দিয়ে গুণ করতে হবে। আবার উচ্চতাকে যদি তুমি কি বানাতে চাও, সেন্টিমিটার বানাতে চাও, একেও 100 দিয়ে গুণ করতে হবে। তিনটা 100 গুণ করলে কত হয়, 100 গুণন 100 গুণন 100। তাহলে এখানকার দুইটা শূন্য, এখানকার দুইটা শূন্য, এখানকার দুইটা শূন্য, তাহলে 1 দিয়ে 6টা শূন্য দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমি কি পাচ্ছি, ঘন সেন্টিমিটার পাচ্ছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আয়তন হবে তাহলে এখানে এখানে 6টা শূন্য আর এখানে দুইটা শূন্য, টোটাল শূন্য হচ্ছে কটা, 8টা। 1 2 3 4 5 6 7 8 ঘন সেন্টিমিটার। এখন আমাদেরকে একটা সূত্র জানতে হবে, যেটা তোমাদের প্রশ্নেই দেওয়া আছে। এই যে এখানে দেওয়া আছে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। তো 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত, 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন 0.00129 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার শূন্য দশমিক শূন্য শূন্য 129 কি হবে গ্রাম। তাহলে এখন এর নিচে আমরা এটা বসাই দেবো, যে আমরা একটু আগে যে ঘন সেন্টিমিটারটা বসাইছিলাম 6, এখানে শূন্য আছে কয়টা, 8টা। 1 2 3 4 5 6 7 8 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন 0.00129 গুণন 6 দিয়ে 1 2 3 4 5 6 7 8, 8টা শূন্য দিয়ে দিলাম, তারপরে হচ্ছে গ্রাম। এখন তোমরা যদি এটা গুণ করে যাও তাহলে কত পাবা, 774 এত গ্রাম।
7,74,000 গ্রাম। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। কিন্তু এত বড় গ্রাম আসলে হয় না। এইরকম গ্রাম থাকলে তুমি কি করে দেবে, এটাকে কিলোগ্রাম বানাবা। গ্রামকে কিলোগ্রাম বানাইতে হলে মানে যদি বড় সংখ্যায় গ্রাম আসে তাহলে ওটাকে কিলোগ্রাম বানাইতে হবে। তাহলে তুমি বড় সংখ্যায় গ্রাম যদি আসে তাহলে তুমি কিলোগ্রাম বানাইতে হলে কি করবা, 1,000 দিয়ে ভাগ করে দিবা। তাহলে এটা হয়ে যাবে কিলোগ্রাম। তো সাইড নোট দিতে পারো, যেহেতু 1,000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, 1,000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। 1,000 দিয়ে যদি ভাগ করি 774 কিলোগ্রাম, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে? তাহলে ঘরটিতে 774 কিলোগ্রাম বায়ু আছে। তাহলে আমরা উত্তর লিখতে পারি যে ঘরটিতে 774 কিলোগ্রাম বায়ু আছে। এটা হচ্ছে আমাদের উত্তর।